খুপড়ি ঘরের দোতলা জানালা থেকে লম্বা কাঠ ছুঁড়ে ফেললেন কে ঠিক বোঝা গেল না। এতটুকু পাতিলে হলুদ মরিচ ঠিকঠাক মাখতে গিয়ে হিমশিম অবস্থা। পোড়া ফ্রাইং প্যানটা চাকু দিয়ে ঘষে নতুন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। একটু আগে জেসমিন কি করেছিলেন জানেন? দুই মেয়েকে পিছনে বসিয়ে নিজের অটোরিকশা চালিয়ে গেলেন বাজারে। তারপর হরদম কেনাকাটা। এত বাজার সদা নাকি সে কোনোদিন করেনি। 20 টাকার পান্ডা, মিষ্টি লইছে, দই লইছে, চকলেট লইছে, দোনোগুণ আশাআশি করতে আছে। এই দোতলা তিনতলা খুপড়ি ঘরগুলো থেকে যেভাবে কাঠ হাড়ি পাতিল নামছে সেটা দেখে বেশ মজা পাচ্ছিলাম আমরা। সরু গলিতে দৌড়ঝাঁপ, মানুষের উচ্ছ্বাস, কাটাকাটি, ভাগাভাগি দেখে খরগোশ আর বিড়ালগুলো বুঝে গেছে আজকের সকালটা একটু আলাদা। তাহলে কি হচ্ছে আজ, চলুন দেখি। জেসমিনের স্বামী কঠিন রোগে মারা যান কয়েক বছর আগে। স্বামীর চিকিৎসায় ব্যয় করেছেন 5 থেকে 6 লাখ টাকা। ঋণের টাকা শোধ করতে না পেরে পালিয়ে থাকতেন। ঘরে ফিরতেন গভীর রাতে, দরজা দিয়ে নয় জানলা দিয়ে। আমার স্বামীর লাঞ্চে হাওয়া ঢুকছিল, লাঞ্চ বুক ছেদ্রে হয়ে গেছিল, ফুটে গেছে। পরবর্তী ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা কইরা বললো যে আর অপারেশন লাগবে। পরবর্তী আমার স্বামীর অপারেশন করাইলাম, পাশাপাশি 2টা অপারেশন করাইলাম। করানোর পরে 1 বছর পরে আমার স্বামী মারা গেল। অনেক টাকা ঋণ দিয়ে মারা গেছে। পলাই থাকি, মানুষের টাকা সব পয়সা কিস্তি আহে, ঘরে তালা মারে, গালাগালি করে। আমি কোন রাস্তায় যাম? পরবর্তী আমি পলাই থাকতাম, রাইতে ঢুকতাম, হ্যাঁ মানুষের ধরাই দিত। একটা জানলা ছিল, আমার পিছনে একটা জানলা ছিল, জানলা দিয়ে আমি ঢুকতাম, আবার ওই জানলা দিয়ে বাইরে ঘর খুলতাম না। রাত্রে আসতাম রাত 12টায়, 11টায়, 1টায়। একসময় প্রতিবেশীর পরামর্শে 3 সন্তানের মুখের খাবার আর ঋণের টাকা শোধ করতে নেমে পড়লেন অটোরিকশা চালাতে। পাশাপাশি একটা মেয়ে গাড়ি চালায়, ও আমার বললো কি জেসমিন আপা তুমি গাড়ি চালাও, বড় মিশুক বেড়াইছে ইয়া চালাও। আর একটা আমার নাতি হিসেবে সম্পর্ক, ও আমার বললো কি নানি দাদি দেখো না ইউটিউবে মহিলারা গাড়ি চালায়, তুমি জান কি করবা? আত্মহত্যা করে কি হইব? নিজে চলে যাবে, তোমার 3টা কে দেখবে? তুমি এই কাজ না কইরা তুমি গাড়ি চালানো শিখে তুমি গাড়ি চালাও। আধা বেলা বাইরে এলে 500 টাকা পাইলে 200 টাকা জমা দিবা, 300 টাকা 200 টাকা দেনা লাগে, তুমি 100 টাকা তোমার পোলাপান লেগে খাইবা। এরকম আমার রাস্তা দেখাইলো। ঋণ শোধ করতে যেয়ে ভালো মন্দ কখনো খাওয়াতে পারেন না সন্তানদের, মাছ মাংস মুখে তুলে দিতে পারেননি কখনো। আমরা আজ এসেছি মিরপুর 11 তালতলা বস্তির খুপড়ি ঘরে। তাদের সাথে আজ একবেলা খাবো। আগের দিন বলে গিয়েছিলাম, সকাল থেকে জেসমিন আমাদের কয়েকবার ফোন দিয়েছেন। যাইনি আপনাকে আমার কথা বলা ছিল, বংশে ভাই বলছিল যে 7টার সময় আমরা আসতে পারি। মার্কেটের বাইরে পর্যন্ত আমার পাশে দাঁড়ানি, আপনারা যেন আমার পাশে দাঁড়াইছেন না। আমি বলছি আমার একটু বিশ্বাস আছে, বাইরে সেদিন আসার কথা কই আসছে। আবার কালকে রাত 12:30টায় ফোন দিছে, 12টা বাজে ফোন দিছে। আমার মোবাইলটা একটা নষ্ট হয়ে গেছে, আমি আরেকজন একটা মোবাইলে সিম ভরছি, বইরা আবার বাইরে একটা ফোন দিছে, ভাই তো আপনি তো কাজে গেলাম না, আমি তো ভাড়া গাড়ি চালাই, আপনারা কি আসবেন না? ভাই বললো যে ঠিক আছে আমরা আসতেছি। তিনি বিশ্বাস করতে পারছিলেন না আমরা আসবো। কি খাবো আজ? জেসমিনের সরল উত্তর, যা খাওয়াবেন তাতেই খুশি। নাপা তোরা কি খাবি? সবাই তো আমার দুঃসময়ের কালে হেল্প করছিস, আমার তরফ দিয়ে খাওয়ামো, তোরা কি খাবি? শেষমেশ প্রতিবেশীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন খাবেন বিরিয়ানি, আর তার সন্তানরা জর্দা খাবেন। আমি তো বিশ্বাসই করি না এই যে হারা আসবে, তারা চলে আইসে, তোমরা কি খাইতেছ? কিছু মতে তোমরা খাবা, খুশি বিরিয়ানিতে। বাজার কি লাগবে? বস্তিতে একজন বাবুর্চি আছে, জেসমিনের প্রতিবেশী। এবার একটু ওড়েন তো, 25 জন মানুষ খাওয়াইতে কি লাগবে ভাই? জেসমিনের অটোরিকশায় ছুটলাম বাজারে, সঙ্গে তার 2 মেয়ে। গরু তখন কেবল জবাই করে এনেছে, তাজা মাংস কিনেছেন। বিরিয়ানির মাংস বলায় কষের একটু আলাদা সাইজে কেটে দিচ্ছিল। নিজেরা যেখানে 2 বেলা খাবার জোটানোর দায়, সেখানে দাওয়াত করে খাওয়ানো তো বিরাট ব্যাপার। এই প্রতিবেশীরাই তার দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছে। বস্তির আশপাশের ঘর থেকে সামর্থ্য অনুযায়ী যে যা পেরেছে সহযোগিতা করেছে। হেরা দিনের পর দিন আমার খাওয়াইছে, অনেক কষ্ট করছে, হেরাও করছে, হেরা আমার লুকাইয়া রাখছে। আমার পাশাপাশি মানুষের সবাই, কিছু মানুষের মনে করেন কিস্তি আসছিল, মানুষ টাকা পেয়েছে, এরা আমার লুকাইয়া রাখছে, ঘরে রাইখে নাই খাইছে। আজকে আমি অনেক আনন্দে আছি, অনেক খুশি আছি। এত ভালোবাসা মনে করেন আজকে অনেক বছর ধরে এই জায়গায় থাকি। বউকালে আসছি, 3টা বাচ্চা, একটা বাচ্চা বিয়েও দিলাম ভিতরে থাইকা, আবার স্বামী নাই, এই লেগে সবাই আমরা ভালোবাসি। আমাদের এলাকার মানুষ আমরা ভালোবাসবো না? কথা হইলো আমাদের এক এলাকার মানুষ, স্বামীরা কিছুদিন আগে মারা গেল, নিজে অসহায় মানুষ, অটো চালায়। আমরা তো এক এলাকার, আমরা তো ফালানের কিছু নাই। যাক, সেসব প্রসঙ্গে পরে আসি। একটা করে আলু বাছতে শুরু করলো জেসমিন। আলু কেনা শেষে পেঁয়াজ, রসুন, মশলা, তেল কেনা হলো। সালাদও তো দরকার, তো কেনা হলো শসা, টমেটো। 2 মেয়ে আবার খাবে সফট ড্রিঙ্কস। বাজার চলছে, তারা 2 বোন খেয়ে যাচ্ছে। মিষ্টির দোকানে জেসমিন কি সব হিসাব করছিল জানো? পরে জানলাম কেজি নয়, সে মাথা পিছু মিষ্টি গুনছিলেন। দই বাদ যাবে কেন? কেনা হলো দইও।
জেসমিনের অটোতে ছুটলাম বাড়িতে। দাওয়াত তো আগেই দেওয়া হয়েছে ঘরে ঘরে, তারপরও আমাদের সামনে আবারও একবার বলে আসলেন, শুরু হলো আয়োজন। সেই বাবুর্চি হাল ধরলেন, সাথে বস্তির সবাই এগিয়ে এলেন। এঘর ওঘর থেকে 3-4টা বটি, পাতিল, থালাবাটি নিয়ে এলেন প্রতিবেশীরা। একটা উৎসব আমেজ চলে এলো। সেই আমেজ পশু প্রাণীদের মধ্যেও বোধহয় ছড়িয়ে গেল। হ্যাঁ, বাজার সুন্দর হয়েছে, যথেষ্ট পরিমাণ বাজার আনছেন, সবাই আমরা খুশি আছি। চাইতে বড় খুশি যদি আর একটু গাড়ি করে দিতে পারে, কারণ ওনার তো ছেলেও নেই, স্বামীও নেই, 3টা মেয়ে, আর উনি হচ্ছে থাইরয়েডের রোগী। কিন্তু আমরা খুশি হয়েছি, আমরা তো কোনোদিন পিকনিক করতে পারি নাই। হ্যাঁ, এই যে চলতে সরু গলি ধরে ছোটাছুটি, হাসি তামাশা আর গল্প। এত প্রসঙ্গ তারা কোথায় পায়? এরই মধ্যে কেউ একজন আলুতে জর্দার রং দেয় বাবুর্চি রেগে গেলেন। বিরিয়ানি রঙিন হবে এমন যুক্তি দিয়ে বসলেন সেই নারী। যাক, শেষমেশ আলু নতুন করে ধুয়ে আবার রান্না বসালেন। রান্না চলছে, চলুক। জেসমিনের বড় মেয়েটা গোসল করে রেডি, একটু সাজগোজ করে নিচ্ছে। ছোট মেয়েটার সাজগোজের প্রতি তেমন কোনো আগ্রহ নেই। জেসমিনের কাছেই জানলাম, ঠিক আছে, আমরা সবাই একটু রান্না বান্নার ভিতরে অংশগ্রহণ করি। আপনার নেত্রী কইতাছে কে ভাবি একটু দুষ্টুমি করে। রান্না এদিকে শেষের পথে। লবণ চেখে দেখতে দায়িত্ব দেওয়া হলো আমাদের। তাদের খুশি করতে কাজটা করলাম। বলতে ক্যামেরা আমরাই ধরবো, আপনারা একটু খাইবেন, আমরা এটা ভিডিও করব, আপনারা ভিডিও করবেন, আমরা ভিডিও করব। বিরিয়ানির ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। 2-1 ঘর ছেড়ে বাইরে অপেক্ষায়। খাবারের ঘ্রাণে অনেক মানুষ চলে আসে, পাশের গলি, ওই পাশের গলি। মানে আমাদের বাবুর্চি সাহেব যে এত সুন্দর করে রান্না বান্না করে, আমার মনে করেন মজা এরকম মানে সুস্বাদু হয় যে মনে হয় যে আমরা পাতিল পুতিল ভাঙেই খাইয়া ফেলাই। প্রতিবারে আমাদের আয়োজনে একসাথে বসতে দেখেন। এবার এটার সুযোগ নেই। বস্তির এত সরু গলি আর জেসমিনের এত ছোট্ট ঘর, এখানে একসাথে বসানো প্রায় অসম্ভব। সিদ্ধান্ত হলো ঘরে ঘরে পৌঁছানো হবে। আমরা এ ঘর ও ঘরে ঘুরে দেখছি। শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যেই আজ উৎসবের আমেজ। কেউ বড় হাড় নিয়ে বসে আছে, কেউ জর্দা আরেকটু চাইছে। ছোট্ট একটি উপলক্ষ, একবেলা সবাই মিলে খাওয়া। এটা যে কত বড় বিনোদন হয়ে ওঠে, সেটা এমন পরিবেশে না আসলে আপনি হয়তো বুঝতেই পারবেন না। কাল থেকে আবার জেসমিনের অটোরিকশা চলবে, সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে। কিন্তু এই গল্পটি জেসমিন, তার 2 মেয়ে আর প্রতিবেশীদের মনে থাকবে দীর্ঘ বছর। ছেড়ে যেতে হচ্ছে আজ। জেসমিন ও তার মেয়েদের কাছে বিদায় নিতে গেলাম। আমেরিকা থেকে সামি এইচ আউয়ালের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কিভাবে করবে জানে না জেসমিন। তারপরও তার ভাষায় কিছু বোঝানোর চেষ্টা করলো। আমি আপু আমেরিকা থেকে পাঠাইলো একটা রিজিক, কজনের ভাগ্য আছে। হ্যাঁ, আমাকে সবাই খাওয়াইলো। দেখো আমার আল্লাহ তাআলা দিদি লিখতেছেন, আমেরিকার খাওয়া না আজকে আমার নসিবে আল্লাহ লেখছে, এটা তোমার ভাগ্য। হ্যাঁ, কি তুমি হ্যাঁ ভালোবাসা শুভেচ্ছা ছাড়া আর কিছু নেই আমার কাছে। গরিবের দোয়া চাই, তো গরিবের দোয়া ছাড়া আর গাইতে রক্ত ছাড়া কিছু নেই। জেসমিনের কোনো স্বপ্ন নেই। রোজগার বাড়াতে ভাড়া করা অটোরিকশার বদলে নিজের একটা অটোরিকশা হলেই নাকি তিনি খুশি। আমরা জানি না জেসমিনের সে ইচ্ছা পূরণ হবে কিনা। তারপরও শুভকামনা জেসমিনদের জন্য।